ঐতিহ্যবাহী শহর এই এনএসবি রোড এটা লাইফ লাইন অফ রানীগঞ্জ। এনএচ আগে 2 ছিল, এখন বোধহয় 14 না? আমরা এনএসবি বলে দিচ্ছি আপনাকে, কি দুরবস্থা। এরপরে যদি একটা গাড়ি ওখান থেকে এখানে রওনা হয়, একে জামে কোনো ট্রেন ধরতে পারবে না, সবাই আসানসোল গিয়ে ট্রেন ধরে অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষ। দুর্গাপুরে এসছে আমাদের চেম্বারের প্রেসিডেন্ট, উঠে বললেন দিদি আমাদের পার্কিং নেই। মনোয়দা পাশে বসছেন, বলো জায়গা আছে তোমার কাছে? বলে হ্যাঁ। কত? বলে 6-7 বিঘে আছে, একটা পার্কিং করে দেওয়া। সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে পার্কিং হলো। জানেন কি পার্কিং? ঠাট্টা একটা মজা। 20টা গাড়ি দাঁড়াবে, 40টা স্কুটার দাঁড়াবে। ডিএমের কাছে গেলাম, স্যার এটা ওপেনিং হচ্ছে না কেন? বলে আপনারাই তো রোজ চিঠি করছেন চেম্বার থেকে যে ওখানে মানে যতটুকু করা হয়েছে আরো অনেক জায়গা আছে। আমরা চেয়েছিলাম 100খানা গাড়ি 4 চাকা আর 200খানা স্কুটার, তাহলে শহরের খানিকটা প্রবলেম গুলো সলভ হবে। আরো জায়গা আছে, আরো অনেক জায়গা দেখিয়ে দিব আমরা। ওই হাতিপাড়া শরীফ পাতিয়া এরিয়া অনেক জায়গা আছে, আপনি যদি চাইবেন। বিটি রোডের উপরে একটা যদি বাস ওই জায়গার উপরে সমস্ত সুবিধা দুর্গাপুর আর আসানসোলের জন্য রিজার্ভ করা হয়েছে। রানীগঞ্জটা এত বড় ক্রস করা হয়েছে। রানীগঞ্জটা ঐতিহ্যবাহী শহর, কে লড়বে? রানীগঞ্জ চেম্বার ছাড়া কেউ লড়ছে না। রানীগঞ্জ চেম্বার আর এদের সংগঠন রানীগঞ্জ সিরিয়ে করা, এরা এই দুটো মিলিয়ে লড়ছে। কোন জায়গায় বলেন? দুর্গাপুরে টাউন হল, জামুরিয়ায় টাউন হল, রানীগঞ্জে টাউন হল। রানীগঞ্জ দোষ করেছে, এখানে বাড়ির অবসর থাকে, পানিশমেন্ট দেওয়া হয়েছে, না তোমার টাউন হল। অনেক জায়গা এখানে মন্ডল সাহেব আমরা অনেক জায়গা দেখিয়েছি এদিকে। তারপরে বিএলআর অফিসে গেলেই তো জায়গা পাওয়া যাবে। 5 বিঘে জায়গা চাই, 1000 লোক বসার একটা টাউন হল, কেউ উদ্যোগ নিচ্ছে না, আমার ইচ্ছে। এটা বলতে খুব কষ্ট পাচ্ছি। আমরা চাই না যে মানুষ এতে মরে যাক, মানুষ অতিষ্ঠ হোক, মানুষ ছাড়া যে ফ্যাক্টরি বলে ভাই পলিউশন নর্মস এগুলো পালন করে না। আজকে কি করছে? আপনাদের তো মেশিনারি আছে, সেটা দিয়ে ওটাকে ওদিকে বলুন যে ওরা মেশিনগুলো চালু করবে। চালু করলেই তো পলিউশন লেভেলটা কমে যাবে। মাঝে মাঝে পলিউশন ইন্ডেক্সটা চলে যাচ্ছে 250-300। Strengthening of civic cleanliness and waste management বুঝে গেছে। এটা আমরা 1983 থেকে রানীগঞ্জ চেম্বার অফ কমার্স করছে জেলা করার। খুশি আনন্দিত, দিদিকে অশেষ ধন্যবাদ, অপূর্ণ ধন্যবাদ। যাতে জেলা থেকে প্রশাসনকে দুটো শাখা, আসানসোল দুর্গাপুর। এবার আমি নয় প্রেসিডেন্টকে বলবো এই মেমোরিয়ালটা যে ওনার হাতে তুলে দিতে গেছে। এই কথা তাদের জেনারেল ম্যানেজার কিন্তু দেয়। তো আমরা এখানে একটা মিটিং করেছি, রানীগঞ্জে যত এনজিও 50-60টা এনজিও ছিল এই হল। এই মিটিং করে আমরা সিদ্ধান্ত করি যে রানীগঞ্জ বাঁচাও মঞ্চ গঠন করা। রানীগঞ্জ বাঁচাও মঞ্চে কোনো এনজিও না, ইট ইজ এ প্ল্যাটফর্ম অফ অর্গানাইজেশন। সমস্ত অর্গানাইজেশন রানীগঞ্জে আছে, তার একটা প্ল্যাটফর্ম। যেমন কংগ্রেস এক সময় প্ল্যাটফর্ম ছিল, কংগ্রেস ইজ এ প্ল্যাটফর্ম অফ অর্গানাইজেশন। পরবর্তীকালে রাজনৈতিক দল, আমাদের কিন্তু এনজিওদের একটা প্ল্যাটফর্ম অর্গানাইজেশন। এবং আমরা এখানে সিদ্ধান্ত নিই যে না এনজিও ইস্যু নিয়ে আমরা প্রপার অথরিটির কাছে যাব এবং আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করি।
অশান্তি কিংবা ইত্যাদি কোনো লক্ষ্য আমাদের নেই। আমরা এই ইস্যুটা নিয়ে যা আমাদের যে এমএলএ এমপি সিএমডিসিএল, তারপরে ইয়েতে আপনার দুটো এডিএ সিএমডিসিএল, সিএমডিসিএল এই সমস্ত জায়গাতে আড্ডার চেয়ারম্যানের সাথে দেখা। আড্ডার চেয়ারম্যানের সঙ্গে আমরা বললাম যে আপনি যে বাড়িটা করতে দিচ্ছেন না, কী কারণ? বলে সরকারের নির্দেশ আছে। তাই বললাম যে সরকারের যদি নির্দেশ থাকে তাহলে অবশ্যই কোনো সার্কুলার থাকে। আমরা একটা আরটিআই করে ওনাকে জানতে চাইলাম যে আপনি সার্কুলারের কপি দিন, তো উনি কিন্তু কোনো জবাব দিলেন না। উনি বললেন ঠিক আছে দেখছি। তারপর বললেন আপনাদের শহর তো ধস এলাকা, গভর্নমেন্ট তাই এখানে নতুন কোনো বাড়ি করতে দেবে না, এটা পরিষ্কার বলুন। তবে উনি বললেন যে আমি একটা স্টেপ নিচ্ছি, যে এনআইটিকে দিয়ে আমরা হোল্ড করে দেখছি যে কোথায় কোথায় ধস আছে না আছে। এবং আমি ধরুন ইসিএলের 40 বছর 35 বছর চাকরি করেছি, আমি তো ইসিএলের নাচ না সব জানি। এবং আমরা জানি যে এই রানীগঞ্জ শহর কোনো প্ল্যান কিংবা নকশা নেই, ধস এলাকা বলে কোনো নকশা নেই, না ইসিএলের কাছে না কারো কাছে, না ডিজিএমএস। এটা আপনাদের সবাইকে রিপোর্টারদের বলছি, কোথাও ওটার নকশা দায়িত্ব নেই। মুখে মুখে শুধু বলছে এটা ধস, কোথায় ধস? কুমোর বাজার, স্কুল পাড়া, বড় বাজারে এই যেখানে মিটিং করছে সব নাকি ধস এলাকা, এখানে নাকি নিচতলে মাইনিং হয়ে। কিন্তু আজকে আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে 100 বছরের ইতিহাসে রানীগঞ্জের কোথাও ধস মাইনিং তার আগে ধস, এবং এইসব এলাকায় 3 তলা 5 তলা বাড়ি পেয়ে কোনো কিছু এফেক্ট। এখন দুটো ঘটনা সাইমালটেনিয়াসলি আমাদের সামনে এলো। একটা হচ্ছে যে বিল্ডিং করতে দেবো না, আর ঠিক তারপর দিন থেকে ইসিএল চারদিকে ওসিপির জন্য দৌড়াচ্ছে। তা আমরা সবাই ভয় পেয়ে গেছি, আমরা সব এরা যেটা বললো যে রানীগঞ্জে 100, 200, 300 বছরের বাসিন্দা, আর যারা পরেও এসছে তারা রানীগঞ্জের বাসিন্দা হয়ে গেছে, যেখানে 1 লাখের উপর লোক বাস করে। এবং আমরা সব ভয়ে শঙ্কিত হয়ে সবাই মিলে বসলাম, বাঁচাও মঞ্চ গঠন করা। আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের যে প্রতিবাদ জানিয়েছি ইসিএল থেকে সবার, ইসিএল ম্যানেজমেন্ট শুনেছে ভালো, কিন্তু শুনে তারা কোনো প্রতিশ্রুতি দেয়নি যে আর কয়লা খনি করবে। আমরা বলেছি যে আপনি কয়লা খনি করুন, আপনি পিট মাইনিং করুন, কয়লা তুলুন, বালি দিয়ে ভর্তি করুন, আপনি তো এই শিল্পাঞ্চলের লোক, যে আপনি কয়লা তুলতে আমাদের কোনো আপত্তি, রাষ্ট্রের জন্য কয়লা যাবে, আমাদের স্টেটের লাভ হবে, সেন্ট্রালের লাভ হবে। আমরা তো কয়লার বিরোধিতা করব। আজকালকার আধুনিক যুগে কয়লার বিরোধিতা তো করা যায় না, মাটির তলায় নেবে আপনি কয়লা তুলবেন, বালি দিয়ে ভর্তি করবেন। কিন্তু এরা ওই রাস্তায় যাবে না, এরা পাগলের মতো শুধু ওসিপি করবে চারদিকে। এবং এমনও বলছে যে হ্যাঁ রানীগঞ্জের চারদিকে ওসিপি। আমরা দেখেছি মহাবীর থেকে দৌড়াদৌড়ি, এদিকে ওদিকে সব চারদিকে দৌড়াদৌড়ি চলছে। তা আমরা ভাবছি যদি ওসিপি হয়, আপনার এই শিল্পাঞ্চলের অভিজ্ঞতা, আপনি তো অন্ডালে থাকেন, গোটা শিল্পাঞ্চলটা আপনি চেনেন ভালো। আজকে বলুন কোন গ্রামটা খুব শান্তিতে আছে? চারদিকে কয়লা কেটে দিয়েছে, কয়লা কাটার পর সেই গ্রামের যে আশেপাশে এলাকায় জলের জন্য আজকে দেখুন, আজকে পেপারে দেখলাম জামুরিয়ার এলাকায় জলের কাছে, তপসি এলাকায় জলের জন্য লোকে রাস্তায় নেমে গেছে। কেদা এদিকে কাজরার তো আপনার এলাকা পড়বে, আপনি দেখবেন কি ধরনের অশান্তি জল নিয়ে এসো নদী। মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি আপনার যেই ওসিপি করবে সমস্ত জল চলে আপনি জানেন। আচ্ছা, এরপরে হচ্ছে এই ধুলো বালি, শুধুমাত্র বক্তানগর গ্রামে আপনার এলাকা নয়, 15 জন লোক গত বছর মারা গেছে, 7%। এই সমস্ত শিল্পাঞ্চলে আমাদের রানীগঞ্জ শহরের আশেপাশে এলাকায় 16 জন লোক আপনার কিডনির রোগে ভুগছে, যারা ধরুন বিড়ি সিগারেট মানে কোনো কিছু খায় না। এই ডাক্তারবাবুদের রিসার্চ হয়েছে, রিসার্চে দেখা গেছে ধুলো বালি থেকে এসে হচ্ছে, দূষণ থেকে হচ্ছে। যে দূষণের কথা सारे सिस्टम है, अगर उससे वो कोयला निकाले तो रानीगंज में ये प्रॉब्लम भी नहीं है, क्योंकि रानीगंज के आसपास में ओसीपी का भी जरूरत नहीं है। वो लोग शाइनिंग स्टोरिंग करें और कोयला निकालें, शाइनिंग स्टोरिंग। ओसीपी की जरूरत है। ओसीपी के बहुत सारा जगह साइड में पड़ा हुआ है, वो खत्म करने में इनको 100 साल से ज़्यादा लगेगा। तो ये इच्छा करके रानीगंज टाउन को नुकसान पहुँचाना चाह रहे हैं। तो मेरे हिसाब से बहुत जुझारू लीडर है अपने कालोकरण मंडल साहब। मैं थोड़ा इनके बारे में बता दूं, ये अंडाल ब्लॉक
जिसमें उखड़ा भी आता है। उखड़ा अंडाल ब्लॉक का ये प्रेसिडेंट है PMC का। हमने महसूस किया कि जब भी हम लोग को काम पड़ा है, पार्टी लाइन से भी हट के हम लोग को बिजनेस कम्युनिटी को हेल्प की है। ये बोलने में जरा सा भी हमें दीवा नहीं है। जब भी जरूरत पड़ी है पार्टी लाइन से हट करके बिजनेस कम्युनिटी को हेल्प किए, साथ में खड़े हो गए कि हम यहाँ कोई भी डेवलपमेंट का काम इनको हम लोगों ने जब भी जरूरत होती है तो पार्टी ऑफिस में नहीं है तो घर में है तो घर चले जाते हैं। बहुत मतलब पोलाइटली इनका बात में बहुत डाउन टू अर्थ व्यक्ति है, कभी कोई घमंड नहीं, कभी कोई ये नहीं। जब भी মা মাটি মানুষ আমাদের এই পায়ের তলার মাটিটা যেন কোনো রকম ভাবে ধ্বংস না পেয়ে যায়, এইটাই আমাদের প্রথম আবেদন। এই কথাগুলো মানে আমাদের চিফ অ্যাডভাইজার রাজুদা বললেন এবং আমাদের গৌতমবাবু বললেন, তাদের যে কথাগুলো জানালেন আপনাকে, সেই কথাগুলো আপনি মানে প্রতিপালন করুন। আমরা নিশ্চয়ই চিন্তা করব আপনি এমএলএ হয়ে আসুন। আপনি এমএলএ যেরকম আমি মনোজের কাছে শুনলাম, তো আমার ছোটো ভাইবোর মতো, হ্যাঁ, কথাগুলো শুনে ভালো লাগলো। ডাক্তারবাবু যেটা বললেন, ডাক্তারবাবুর কথাও শুনলে তো আমি খুব নিজেকে আপ্লুত মনে হলো। এবং আমি চাই যে আপনি ইলেক্টেড হয়ে এসে আমাদের জন্য কাজ করুন। আমার হাতে তো আপনাকে ইলেকশনটা জিতাবার ব্যাপার না, জনগণ জিতাবে। জনগণ জিতাবে, জনগণের কাজ দেখাতে হবে। সে জনগণের কাজটা জানি সুষ্ঠুভাবে হয়, সেই আশ্বাস প্রতিশ্রুতিটা আপনারা আমাদের দিন, আমরা নিশ্চয়ই আপনাকে ইলেকশনে জেতাবো। এই বলে আমি কথা শেষ করেছিলেন যে রোডের থেকে কত ফুট পরে রেজিস্ট্রি করতে হবে, কিছুদিন বন্ধ করে রেখেছেন, আপনারা সকলেই জানেন। জিপি রোডে এই জিনিসটা ওরা লাগু করেছেন, কিন্তু তারপরে ওইটা চালু হয়েছে, মানতে বাধ্য হয় পাবলিকের চাপে। আমরা কিন্তু পারমিশন নিয়ে করে বাড়ি করাইনি, সেই বাড়িরও কিন্তু টাকা দিতে বাধ্য হয়েছিল সরকার। তো এই জন্য সব কিছু মানুষের উপরে কোনো কিছু নেই। আমরা যে কোনো আন্দোলনে আপনাদের সঙ্গে সামিল হব। পলিউশন নিয়ে এবার একটা কথা বলবো, পলিউশন যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে, এখানে কিছু কিছু গভর্নমেন্টের একটা পলিসির জন্য ভুল হয়েছে। যেমন আপনার মঙ্গলপুর থেকে এবার আপনারা চিন্তিত মঙ্গলপুরের যে পলিউশনটা আসছে এইদিকে, সেম আমরা অন্ডালের সেম পদ্ধতি হয়ে গেছে যে ডিবিসি করার পর থেকে আমাদের ওখানে থাকার বাসযোগ্য নয়। আমরা হয়তো আগামী দিনে আমাদেরকে কেন আমাদের নেক্সট জেনারেশন আমরা যত কদিন বাঁচি, আমাদের ছেলে পেলে দিয়ে সবাইকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এই অবস্থা সৃষ্টি হয়েছে। তাহলে শ্বাসকষ্ট সব ভোগ করছে। আপনি যেটা বললেন সঠিক কথা, যেভাবে পলিউশন আর টাকা তুলোর একটা টেন্ডেন্সি চলছে সরকারের, যে সরকার হোক টেন্ডেন্সি চলছে, সেই সরকার ধরে রাখুন কোথাও আমাদের এখানে সরকার যেমন পাবলিককে সাপোর্ট করছে, সেই টাকাটা দিচ্ছে, মার্কেটে টাকাটা আসছে, মনে করে অনেক ব্যবসাও বাড়ছে। যদি একটা পরিবার যদি মনে করুন 50 টাকা মাসে পাচ্ছে, একজন ব্যক্তি কোথাও গেছে, তাহলে বছরে হচ্ছে তার 18,000 টাকা। সে কিন্তু পুজোর বাজারে ঈদের পরবে বা কোনো কিছুতে পরবে, সেই 18,000 টাকা কিন্তু সে মার্কেটেই খরচা করবে। এইভাবে একটা কিন্তু ব্যবসাদাররাও সুযোগ একটা পাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একটা কী করছে, ওরা এটাকে কিছুদিন আগে পর্যন্ত কি একটা বলতো ভাষা রাউডি না কি বলতো, ওরা চালু করছে না বলতে। আস্তে আস্তে দিদির দেখানো পথটাকে কিন্তু ওরা আস্তে আস্তে ফলো করতে শুরু করেছে। কিন্তু ফলো করতে যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন দিল্লি, উনি কিন্তু ওনার সরকারই বলেছিল যে যেদিন থেকে আমাদের সরকার ক্ষমতায় আসবে সেই দিন থেকে মহিলাদের খাতাতে 2500 টাকা করে দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত প্রায় 1.5 বছর হতে চলল ক্ষমতায় এসছে, 2500 টাকা 25 পয়সাও কেউ দেয়নি। কিন্তু আমাদের দিদি যা বলে তাই করেন, দিদি যা বলে তাই করেন। যদি আমরা বুঝতে পারি এই প্রবলেমটা, আশা করি আমাকে যদি বিধানসভায় আপনারা নির্বাচিত করেন, আমি দরকার পড়বে টিম নিয়ে যে আমি দিদির সঙ্গে কথা বলবো। আর এই টিকিটটা যে আমাকে পেয়েছি, এটা কিন্তু আমাকে ডাইরেক্ট মমতা দিয়ে টিকিট দিয়েছে। আমি যেহেতু 98 সাল থেকে ধরে 97 ডিসেম্বর মাসে আমি আমার প্রধান ছিল যে এসসি প্রধানকে সহ উপপ্রধান সহ আমি তখন ফার্স্ট মেম্বার, প্রথমবারই পঞ্চায়েতে আমরা আসি ক্ষমতা করেছি, অন্ডাল গ্রাম করছি আমার জন্য। তো সহ আমরা জয়েন করি তৃণমূল কংগ্রেস। তারপরে আমাকে চেয়ারম্যান করা হয় উগরা বিধানসভা, তখন উগরা বিধানসভা ছিল। উগরা বিধানসভার চেয়ারম্যান 98 হয়েছি। 99-এ ওটা ভাগ হয়েছে। আমরা বহুলা মিটিংয়ে নরেন আমার থেকে ছোট, নরেন যে এখন জেলা প্রেসিডেন্ট আছে, ওকে তখন ব্লক প্রেসিডেন্ট হিসেবে জয়েন করাই বহুলা মিটিংয়ে ফরমাংশ সব কিছু করবে। কিন্তু হোল টাইমার হিসেবে আমি কিন্তু করতে পারবো না। আমার দুটো বাউন্ড ছিল যে একটা বাড়ি আমি ইনকম করে 98 সালে আমি স্টার্ট করেছিলাম।
তো ওইটা বাড়িটা কমপ্লিটই করতে পারছিলাম, বিজনেস আমার সব শেষ হয়ে গেছে। তো কয়েকটা গাড়ি ছিল, এটা ঘুরি আমি, কিন্তু পেশাতে না, আমার একটা নেশা হয়ে গেছে। ছোটোর থেকে আমি যখন গ্রাম থেকে আসি, সিপিএমের সঙ্গে অত্যাচারিত হয়ে গেলে আমাদের রমেশবাবু জানেন, সিপিএমের ছিল আমাদের তখন ট্রাক গাড়ি চলতো, আমাদের ট্রাক ব্যবসা আমার ছিল। তো কী লড়াই সিপিএমের সঙ্গে করতাম আমি, ওটা ডিটেল কেউ সাহস করে বলতে না। আমি কিন্তু রাজনীতিতে যদি আমাকে দল থেকে হাঁটে, আমার নেতা থেকেই বলি, যদি আমাকে যদি ভালো না লাগছে আমাকে দল থেকে হাঁটিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যা বলবো স্পষ্ট বলবো, রানিগঞ্জের যে সমস্যা, মেন সমস্যা ক্লিয়ার করছেন, রানিগঞ্জকে বাঁচানোর জন্য নিচে কয়লা আছে ওখান, সেই ব্যাপারে এক প্রস্তাব আমি আলোচনা করেছি। আমি বললাম যদি আজকে সমুদ্রের নিচে যদি ট্রেন চলতে পারে, তাহলে রানিগঞ্জের সেই জায়গাগুলো, যে জায়গাগুলো ইয়ে হয়ে আছে, যেরকম ভ্যাকেট হয়ে আছে, সেই জায়গায় কেন ফিলিং হতে পারবে? আমি এই কথাটা অলরেডি তুলেছি কোনো এক জায়গাতে। তো ওনারা চিন্তা ভাবনা করছেন, এই জন্য এই যে দিদি যেটা বলেছেন 2খানা ফ্ল্যাট আর 10 লক্ষ টাকা, এটা ঢান্ডাটির মতন গ্রাম যেটা আছে, আমাদের ঢান্ডাটি বসে গেছিলো আমাদের ঘরের পরে, ওরা একতলাটা বাড়িটা একতলা নিচে চলে গেছে, একতলা উপরে আছে, একতলা বাড়ি এই পজিশন হয়ে গেছে। ওটা গ্রামের মানুষের মধ্যে 80% বেরিয়ে চলে গেছে বাইরে, যাদের একটু অর্থের ক্ষমতা আছে তারা জায়গা ফায়গা কিনে নিয়েছে, কিন্তু তারপরে কিন্তু আর বাকি সব যাচ্ছে না, তারা ওইখানে করেছে। ওদেরকে আমরা ঠিক করেছি, যতদিন না এটা ফয়সলা হচ্ছে, তাদের কম্পেনসেশন পুরো যদি না দেওয়া হয়, ওটা গ্রাম্য মানুষ, ওরা চাইছে ফ্ল্যাট না, ওরা জমি চাইছে, যতদিন না কম্পেনসেশন ওনাদেরকে দিচ্ছে, ততদিন কিন্তু ওই অসুবিধা আর অসুবিধা চলতে দেয়। আমি আপনাদের সঙ্গে সহমত যে আমাদের কাকু বললেন যে আমরা বাঁচাও কমিটি আমরা করেছি, কাকুর নামটা ভুলে গেলাম আমি, গৌতম বাবু, আচ্ছা আচ্ছা। তো আমারও উদ্দেশ্য যে আমরা যাই হোক, খালি ভোটের জন্য এখন কিন্তু যাচ্ছি না, তাদের রাজনীতির আমলে যাবে, ওই জন্য যাচ্ছি না। আমি কিন্তু আপনাদের লড়াইয়ের সঙ্গে আমিও সামিল হব। একটা রানীগঞ্জের মতো জায়গা, রানীগঞ্জের মতো শহর, যেটা 200-300 বছরের শহর, তাকে কয়লা তুলের জন্য তুলে দিতে হবে, এটা কোনো মানা যায় না, এটা অসম্ভব। 5জন বিকল্প রাস্তা সরকার তৈরি করবে, কেন্দ্রীয় সরকার কয়লা তুলছে আর আমাদের 4 দিকে খাদা মাইন্স করে দেবে, আর আমরা ভিতরে বন্দি হয়ে বসে থাকবো, এটা কিন্তু চলবে না। আজকে ওপেন কাজটা কী জন্য করছে দেখুন, এক টাইম ইন্দিরা গান্ধী ন্যাশনালাইজ করেছিলেন যে এসেলে চাকরি, মানুষের চাকরি হবে, সিকিউর হবে। তাছাড়া অনেক যারা বড় বড় কোম্পানি ছিল, তারা কিন্তু তো মিনিমাম টাকাতে যেমন কয়লা দিত, তেমনি মিনিমাম টাকাতে কিন্তু তাদের হাজিরিও দিত। কোনো টাকা তাদের একটা পরিবারে 200-300 টাকা স্যালারি ছিল। আজকে ইন্দিরা গান্ধী ন্যাশনালাইজ করে কোলিয়ারি ওয়ার্কটা দিতে বাঁচিয়ে দিয়েছে। ব্যাংক ন্যাশনালাইজ দেখুন ইন্দিরা গান্ধী করেছেন, কারণ আমাদেরকে আজকে ভুগতে হতে, প্রাইভেট যদি ব্যাংক থাকতো তাহলে আমাদেরকে ভুগতে হতে এখন রাতে টাকা নিয়ে চলে যাবে। আপনি 15 টাকা রাখবেন ইন্টারেস্টের ভরসাতে, যেরকম আজকাল ফটকা বাজ সব হচ্ছে, টাকা নিয়ে করে বেরিয়ে যাবে। সেই জন্য ব্যাংক ন্যাশনালাইজ করছে। এখন আবার সিস্টেম হয়েছে, আমি যদি 15 টাকাও থাকে, আমি কিন্তু 5 লাখের বেশি আমি অ্যাকাউন্ট দিয়ে আমি রিটার্ন করব। এবার আমি প্রেসিডেন্টকে বলবো এই মনিটরটা যে কোনটা হাতে তুলে দিতে গেছে। অনেক জায়গায় এখানে মন্ডল সাহেব আমরা অনেক জায়গা দেখিয়েছি এদিকে, তারপরে ডিএলআর অফিসে গেলেই তো জায়গা পাওয়া যাবে, 5 দিকে জায়গা চাই, 1000 লোক বসার একটা টাউন হল, কেউ উদ্যোগ নিচ্ছে না, আমার নিচ্ছে, এটা বলতে খুব কষ্ট পাচ্ছি কিন্তু